একদম লাস্ট প্রান্তে চলে আসছি। আজকে এটা আমাদের লাস্ট লেকচার হবে চ্যাপ্টার 2 এর। এরপরে হয়তো এটার আমরা ক্রিয়েটিভ প্রশ্ন বা এমসিকিউ দেখব, বাট থিওরিটিক্যাল আর কোনো টপিকস আমাদের বাকি নেই। তোমাদের ফ্রাইডে যে টপিকস এক্সাম আছে এটা হবে, আর মোবাইল কমিউনিকেশন এর উপরে আমি টপিকসটা আবারও বলে দিব পরের ফ্রাইডে এক্সাম হবে। আর এটা সংক্রান্ত একদিন ক্রিয়েটিভ প্রশ্নের উপর ক্লাস হবে। এরপরে নেক্সট আমরা নাম্বার সিস্টেমটা শুরু করব ইনশাআল্লাহ। দেখা যাক কতদূর পর্যন্ত শেষ হয়। তাহলে আমরা এটা খুব সহজ টপিকস, বিভিন্ন টেকনোলজি গুলো নিয়ে আজকে আমরা পড়বো, যেগুলো ওয়্যারলেস টেকনোলজি। ওয়্যারলেস কমিউনিকেশন ক্ষেত্রে দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট বেসিক্যালি ব্যবহার হয়। একটা হচ্ছে তোমার মোবাইল নেটওয়ার্ক, আর আরেকটা হলো হটস্পট। অ্যাক্সেস পয়েন্ট, এখানে মোবাইল নেটওয়ার্কের কথাটা আমরা আগেই অনেকগুলো ক্লাস করে আসছি, সো এখানে আমাদের আর বলার কিছু নেই। তাহলে ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হটস্পট রিলেটেড। তাহলে প্রথমত এখানে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হলো হটস্পটটা কাকে বলে। হটস্পট হলো এমন একটা নির্ধারিত জায়গা যেখানে ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে আমরা ইন্টারনেট সেবাগুলো দিয়ে থাকি। এখন যে কোনো একটা জায়গায় দেখবা যে ইন্টারনেট সেবাটা যদি আমরা নেই ওয়্যারলেস ভাবে, সেটা আমরা কয়েকভাবে নিতে পারি। যেমন আমরা জানি এটার জন্য কয়েকটা প্রযুক্তি আছে। একটা যেমন ব্লুটুথ, আমরা ব্লুটুথের মাধ্যমেও ওয়্যারলেস কমিউনিকেশন গুলো করতে পারি একটা নির্দিষ্ট স্পেসে। নির্দিষ্ট স্পেস এই জন্যই বলতেছে যে প্রত্যেকটা টেকনোলজির আবার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। ওই রেঞ্জটা এক্সিট করলে দেখা গেল আর সে নেটওয়ার্কের সার্ভিসটা পাবে না। এরপরে আরেকটা হচ্ছে ওয়াইফাই, আর আরেকটা হলো ওয়াইম্যাক্স। তো প্রথমত আমরা আলোচনা করব ব্লুটুথ ব্যাপারটা নিয়ে। এই ব্যাপারগুলো সবাই জানো, তারপরেও কিছু জিনিস বলতেই হবে যেগুলো এমসিকিউতে আসে বা ক্রিয়েটিভে বিভিন্ন স্ট্যান্ডার্ড গুলো আমাদের কাজে লাগে। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব। কিছু হয়তো নতুন জিনিসও জানতে পারবা, আশা করা যায়। যেমন দেখো, প্রথমত যদি আমরা একটা ডেফিনিশনগত দিক থেকে বলি যে ব্লুটুথটা আসলে কাকে বলে, তো এইটার স্যাম্পলটা যে ব্লুটুথে দেওয়া থাকে রাইট পাশে, যেটা স্টার এবং বি মিলে হয়, এগুলো নিয়ে কথা বললে বলা যায়, তা আমি অতটা আগালাম না। শুধুমাত্র বলি যে ব্লুটুথের এখানে যে আমরা স্যাম্পল গুলো মোবাইলে বা বিভিন্ন ডিভাইসে দেখি, তো সেই ক্ষেত্রে আসলে তোমার এটা বেসিক্যালি একটা স্টার এবং বি আছে। এগুলোর হিস্টোরিক্যাল আরো অনেক ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমি কথা বলছি না, যেহেতু ওগুলো অত জেনে আমাদের লাভ নেই। আচ্ছা, তাহলে ওয়্যারলেস নেটওয়ার্ক আমরা তৈরি করতে পারবো, তবে সেটার রেঞ্জটা বেসিক্যালি হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মতো। যেহেতু ওয়্যারলেস কমিউনিকেশন, তাই সামনে একটা ডাব্লিউ ইউজ করছে। এই জন্য বলতেছে যেটা এমন একটা ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে আমরা ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা তৈরি করতে পারি। এখন এই ব্লুটুথের ব্যাপারটা, এটা কোনো ডিভাইসে ডিফল্ট ভাবে দেওয়া থাকে, আবার কোনো ডিভাইসের ক্ষেত্রে ডিফল্ট ভাবে দেওয়া থাকে না। যেমন আমরা যদি ওয়্যারলেস একটা মাউস ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে একটা ইউএসবি পোর্ট আমার যদি ল্যাপটপের সাথে লাগানো থাকে, তাহলে আমার মাউসটা বা ওয়্যারলেস যে কিবোর্ড গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। এটার জন্য একটা ইউএসবি পোর্ট লাগাই দিতে হয়। যেমন অনেক সময় স্লাইড চেঞ্জার দিয়ে যখন আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন গুলো করি, এগুলো যখন স্লাইড গুলো যখন চেঞ্জ করি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে, মানে সরি স্লাইড চেঞ্জার দিয়ে, তখন আসলে স্লাইড চেঞ্জারের জন্য একটা ব্লুটুথের ইউএসবি পোর্ট যে ডিভাইসটাতে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা রাখা আছে সেখানে লাগাতে হয়। তাহলে আর ডিফল্ট ভাবেও এটা দেওয়া থাকে অনেক ডিভাইসে, আবার আমাদের ইউএসবি কানেকশন দিয়েও আমরা ব্লুটুথের সেবাটা নিয়ে থাকি। এটার কাভারেজ এরিয়া বেসিক্যালি 10 থেকে 100 মিটার হয়ে থাকে। কোনো রাইটারের বইয়ে কিছু কম বা বেশি হতে পারে। এটা আসলে তো একটা লিমিটেশন তো থেকেই যায়। এটা তোমরা জানো। এইজন্য কোনো রাইটার হয়তো 10 থেকে 20 মিটার বা এরকম টাইপের বলতে পারে। আচ্ছা। এখন আরেকটা ব্যাপার হলো যে ব্লুটুথে আমরা যখন কমিউনিকেশন করব, তখন কোন ধরনের ওয়েভ ব্যবহার করি আমরা, বলো তো? কেউ বলতে পারবা? এটা একটা ওয়্যারলেস কমিউনিকেশন। তাহলে তো ওয়্যারলেস মিডিয়াম গুলো তো আমরা পড়ে আসছি, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে ইনফ্রারেড। কোনটা ব্যবহার করি তাহলে আমরা? আইডিয়া আসতেছে না কোনটা ব্যবহার করি? স্যার মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ ব্যাপারটা তো অনেক লং ডিস্টেন্সে কমিউনিকেশন করার জন্য। ব্লুটুথের রেঞ্জ যদি 10 থেকে 100 মিটার হয়, তাহলে আসলে কোনটা ব্যবহার করি আমরা?
আমরা বেসিক্যালি আরো কিছু ক্লু দিই। ব্লুটুথ দিয়ে যদি তুমি ডাটা ট্রান্সমিট করো, তো সেই ক্ষেত্রে মাঝখানে বাধা থাকলে কি কোনো প্রবলেম হয়? কোনো ওয়াল যদি থাকে? ওয়াইফাই স্যার। তাহলে না, আমি সেটা বলিনি। আমি বলছি যে ব্লুটুথে যখন ডাটাগুলো আমরা এক মোবাইল থেকে আরেক রেডিও ওয়েভ। রেডিও ওয়েভ, রাইট। কারণ যেহেতু বাধা ভেদ করতে পারে, দেখবা তুমি দরজার এই পাশে আছো, ধরো তোমার একটা ফ্রেন্ড বা বন্ধু অথবা বোন যাই হোক না কেন, হয়তো দরজার আরেক পাশে আছে। যদি এই রেঞ্জের ভিতর থাকে ডাটাগুলো ট্রান্সমিট হয়, তার মানে ডেফিনেটলি এখানে মাইক্রোওয়েভটা ব্যবহার করা হয় না। আর মাইক্রোওয়েভ তো অনেক লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য, এত শর্ট রেঞ্জের কমিউনিকেশন করার জন্য তো মাইক্রোওয়েভ করতে গেলে তোমার বেস স্টেশন গুলো তো আবার বসাতে হবে, তাই না? যদি লাইন অফ সাইট কমিউনিকেশন করি, যেমন মাইক্রোওয়েভের ভিতর দুইটা ভাগ ছিল, টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ ছিল, আবার হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ ছিল। এই যদি টেরিস্টেরিয়াল হয় তাহলে তো লাইন অফ সাইট কমিউনিকেশন হয়, মানে ওই যে ছাতার মতো দুইটা অ্যান্টেনা মুখোমুখি রাখতে হয়, মাঝখানে কোনো বাধা থাকা যায় না। মানে ডেফিনেটলি এখানে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। এখানে হিস্টোরিক্যাল কিছু বিষয় বলি যেগুলো এমসিকিউতে আসে। এই এরিকসন কোম্পানিটা আসলে ব্লুটুথ এর উদ্ভাবন করে, এখানে সেশনটা দেওয়া আছে, তোমরা একটু মনে রাখবা। আর এই ব্লুটুথের নামকরণটা আসছে হচ্ছে তোমার ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথের নামানুসারে। তো এই ৩টা ইনফরমেশন এমসিকিউ এর জন্য মনে রাখবা। ১০ থেকে ১০০ মিটার, ১৯৯৪ সাল, সনি এরিকসন বা এরিকসন কোম্পানি। আর এখানে হচ্ছে হারাল্ড ব্লুটুথ এর নাম অনুসারে। আর এই ব্লুটুথের সিম্বলটাতে ২টা সিম্বল আছে, একটা হলো স্টার, একটা হলো বি। এই হচ্ছে ব্যাপার। এখন এটার কিছু ক্রাইটেরিয়া আমাদের জানতে হবে। যেমন ফার্স্ট ক্রাইটেরিয়া হলো, এটা একটা স্ট্যান্ডার্ড আছে IEEE 802.15। আসলে বেসিক্যালি এটার নাম আমরা বলি ব্লুটুথ, কিন্তু এটা পরিচিত হলো এটার স্ট্যান্ডার্ড দিয়ে। যেমন দেখবা, আমি বোঝার জন্য বলি যে, আচ্ছা IEEE ফুল মিনিং তো জানো নাকি? ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স বা ইঞ্জিনিয়ারিং, এরকম টাইপের। তো এরা আসলে বেসিক্যালি স্ট্যান্ডার্ড গুলো সেট করে। তো 802.15 এই স্ট্যান্ডার্ডটা আমি যদি তোমাদেরকে এইভাবে বুঝাই যে এই স্ট্যান্ডার্ডটা দেখলেই আমরা বুঝবো ব্লুটুথ। তার মানে হচ্ছে যেমন ওষুধের ক্ষেত্রেই চিন্তা করো, যদি প্যারাসিটামল দেখো তাহলে আমরা প্যারাসিটামল গ্রুপ নেম দেখলেই আমরা বুঝি যে এটা এই কাজগুলো করবে। হয়তো কোনো কোম্পানি নাম দিয়েছে নাপা, কেউ দিয়েছে নাপা এক্সটেন্ডেড, কেউ দিয়েছে এইচ প্লাস। যেমন গ্যাসের ওষুধের ক্ষেত্রে ইসোমিপ্রাজল বা বিভিন্ন গ্রুপ থাকে। তার মানে কি যে নাম যেটাই হোক না কেন, হয়তো কেউ সার্জেল দিয়েছে, আরেকজন হয়তো ম্যাক্স প্রো দিয়েছে, বা এই বিভিন্ন নাম দিয়েছে, কিন্তু গ্রুপ নেমটা কিন্তু সেম থাকে। তো এই গ্রুপ নেম দেখে কিন্তু আমরা বুঝি যে আসলে এইটা হলো তোমার গ্যাসের ওষুধের কাজ করে। তো এখানে ব্যাপারটা হলো যে এই স্ট্যান্ডার্ড গুলো দেখে আসলে ওয়ার্ল্ড ওয়াইড বুঝে যে আসলে এটা কি কাজ করবে, কত রেঞ্জের ভিতরে কাজ করবে, এটার ফ্রিকোয়েন্সি কেমন। এটা হলো 802.15। এটা তোমাদের দুইটা কাজে লাগবে, একটা হলো এমসিকিউ তে, আর আরেকটা হলো যখন এখান থেকে ক্রিয়েটিভ প্রশ্নগুলো আসছে, দেখছি পরবর্তীতে দেখাই দিব। এই স্ট্যান্ডার্ডটা দেওয়া থাকবে, তখন তোমার বলা হবে যে এই স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করেছে, তাহলে সেই টেকনোলজিটার নাম কি হবে? তাহলে ডেফিনিটলি সেটা হবে হচ্ছে ব্লুটুথ। এখানে দুইটা জিনিস একটু মনে রাখার মতো আছে, স্টুডেন্টরা কোনো ক্ষেত্রে ভুল করে ফেলে। একটা হলো, তোমার যদি বলা হয় IEEE 802.15 এই স্ট্যান্ডার্ডটা কোন প্রযুক্তিকে নির্দেশ করে ব্যাখ্যা করো, তাহলে তুমি বললা ব্লুটুথ, তারপর এটা ডেফিনিশন বা আরো কিছু ইনফরমেশন গুলো দিলা। বাট তোমার যদি বলা হয় যে IEEE 802.15 এই স্ট্যান্ডার্ড দ্বারা কোন নেটওয়ার্ককে বোঝায়, এখন কিন্তু তোমার প্রযুক্তির কথা বলেনি, বলছে যে IEEE 802.15 এই স্ট্যান্ডার্ডটা কোন ধরনের নেটওয়ার্কের মধ্যে পড়ে ব্যাখ্যা করো, তাহলে কি অ্যান্সার হবে? তখন কি আমরা বলবো ব্লুটুথ নাকি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, কোনটা বলবো? আমার কথাটা কি বুঝে আসছে না আসে নাই? যদি এই স্ট্যান্ডার্ডটা পরীক্ষায় দিয়ে যদি বলে এটা কোন ওয়্যারলেস প্রযুক্তি বা প্রযুক্তিটাকে মেনশন করে, তাহলে অ্যান্সার হবে ব্লুটুথ প্রযুক্তি। কিন্তু যদি বলা হয় এই স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে, বলে যে এই স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটা কোন ধরনের নেটওয়ার্ককে নির্দেশ করে, বা এই স্ট্যান্ডার্ডটা কোন নেটওয়ার্ককে নির্দেশ করে, তাহলে অ্যান্সারটা কি হবে? তাহলে অ্যান্সারটা হবে হলো WPAN, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অ্যাটলিস্ট ওয়্যারলেস কথাটা যদি নাও লিখো, যদিও লেখা উচিত,
অ্যাটলিস্ট বলো যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক ইন্ডিকেট করতে বললে WPAN, আর যদি টেকনোলজিক্যাল ব্যাপারটা বলতে বলে স্ট্যান্ডার্ড দ্বারা ক্রিয়েটিভে, তাহলে প্রথমে লিখবো হচ্ছে ব্লুটুথ প্রযুক্তি। তারপরে আমরা ওটা সংক্রান্ত যা জানি সেই ব্যাপারগুলো আমরা বলবো আর কি। তাহলে এইটা দেখেই এমসিকিউ বা ক্রিয়েটিভ প্রশ্নটা তোমার ধরতে হবে যেটা কোন প্রযুক্তির কথা বলা হচ্ছে। এরপরে এই ব্যাপারটাও তোমার পরীক্ষায় অনেক সময় আসে যে কত রেঞ্জের ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করে। রেডিও ওয়েভের তো একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, তো তার ভিতর ব্লুটুথে ইউজ করা হয় 2.4 গিগাহার্টজ। আর রেডিও ব্যবহার করা হয়, এটা তো আমরা আগেই বলছি, স্বল্প দূরত্বে 10 থেকে অ্যাপ্রক্সিমেটলি 100 মিটার। এই ডেটা ট্রান্সমিশন রেট বা ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ যেটাই বলো না কেন 1 মেগাবিট পার সেকেন্ড অথবা তার থেকে বেশি হয়। এখন আমি এখানে আরেকটু কিছু কথা বলবো, সেটা হলো ব্লুটুথের মাধ্যমে যখন আমরা কমিউনিকেশন গুলো করি, আমি একটা পিকচার দেই এখানে, বলতো যে এটা কোন মোডে কাজ করে বলতে পারবা? আমরা যে তিনটা মোড পড়েছি না, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, কোন মোডে কাজ করে? আচ্ছা, এটার কিছু ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ বলো, হাফ ডুপ্লেক্স, রাইট? হাফ ডুপ্লেক্স হবে। তো আমি প্রথমত এটার একটু বিস্তারিত বলি এই পিকচারটার আলোকে। এই ইনফরমেশন গুলো এমসিকিউ তে খুবই বেশি কাজে লাগে। প্রথম ব্যাপারটা যেটা আমি বলতে চাই সেটা হলো, এখানে দেখো মাস্টার এবং স্ল্যাব দুইটা ওয়ার্ড ইউজ করা আছে। আর আরেকটা এখানে আননোন ওয়ার্ড আছে, এখানে যে পয়েন্টটা লিখেছি কি লেখা আছে বলো তো? আননোন ওয়ার্ডটা কি এখানে? পিকোনেট। হ্যাঁ, পিকোনেটের ব্যাপারটা হলো যে ব্লুটুথের ক্ষেত্রে যদি কোনো নেটওয়ার্ক স্থাপন করো তাহলে সেটার একটা স্পেশাল নেম হচ্ছে পিকোনেট। ব্লুটুথের মাধ্যমে যদি কোনো নেটওয়ার্ক স্থাপন করো সেটাকে পিকোনেট বলা হয়। এখন একটা পিকোনেটে কি থাকে? একটা মাস্টার ডিভাইস থাকে আর 7টা হলো স্ল্যাব থাকে। এবার আমি একটু বলি, মাস্টার বলতে যে ডিভাইসটা ব্লুটুথ কমিউনিকেশন করার জন্য তুমি সর্বপ্রথম মানে অন করেছো। মনে করো যে ব্যাপারটা যদি এরকম হয় যে ধরো তোমরা কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে গেছো, ধরো টাইটান সেকশনের স্টুডেন্ট ধরে নিলাম, একটা সেকশনের নাম টাইটান। একজনের মোবাইলে ছবি তুলছে মাঠে যে, বাকি যে ফ্রেন্ড গুলো আছে তারা বলতেছে আমরা ব্লুটুথ অন করি, তোর মোবাইল থেকে আমাদেরকে দে। এখন যেই মোবাইল থেকে ডাটাটা ট্রান্সমিট করবে অন করেছে, তো সেটাকে আমরা বলতেছিলাম মাস্টার। আর যেই নোডগুলোতে ডাটা ট্রান্সমিট করবে এদেরকে আমরা বলবো, মানে এই মাস্টার ডিভাইসের সাথে যারা কানেক্ট আছে এদেরকে আমরা বলবো হচ্ছে স্ল্যাব। এখন ব্যাপারটা হলো যে তাহলে মাস্টার এবং স্ল্যাব মিলে এখানে যে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, মানে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ব্লুটুথের মাধ্যমে ডাটাগুলো ট্রান্সমিট করবে। তো তার মানে কি, ডাটাগুলো ট্রান্সমিট তো তখনই তৈরি করা যায় যদি সেটা একটা নেটওয়ার্ক হয়। তো ব্লুটুথ অন করলে তো এটা একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। তো ব্লুটুথের ক্ষেত্রে নেটওয়ার্কের একটা স্পেশাল নেম হচ্ছে পিকোনেট। এখন এই পিকোনেটের বৈশিষ্ট্য হলো একটা মাস্টারের আন্ডারে 7টা ডিভাইস থাকবে, মানে 7টা স্ল্যাব থাকবে। এখানে কয়েকটা দেওয়া আছে, বাট তাহলে এখানে কি বলছে সর্বোচ্চ 8টা যন্ত্র, মানে বুঝতে পেরেছো? মাস্টার হচ্ছে একটা আর স্ল্যাব হলো 7টা, তাহলে টোটাল কয়টা হবে? টোটাল হবে হচ্ছে 8টা। তাহলে একটা পিকোনেট নেটওয়ার্কে একটা মাস্টার ডিভাইসের সাথে স্ল্যাব থাকতে পারবে 7টা, তাহলে টোটাল 8টা ডিভাইস অ্যাক্টিভ স্টেটে থাকবে। এখন আমার প্রশ্ন হলো যে একটা পিকোনেট নেটওয়ার্কে বা একটা ব্লুটুথের নেটওয়ার্কে 10 থেকে 100 মিটারের মধ্যেই আছে, এরকম সর্বোচ্চ কতগুলো স্ল্যাব কানেক্ট হতে পারবে বলতে পারবা কেউ? স্ল্যাব কানেক্ট হতে পারবে টোটাল 255। হ্যাঁ, 255। এখন প্রশ্ন হলো স্যার আপনি না একটু আগে বললেন যে 7টা, আসলে হাইস্ট কানেক্ট হতে পারবে তোমার 255টা, তবে অ্যাক্টিভ স্টেটে থাকবে এট এ টাইমে 7টা। মানে কানেক্টের ক্ষমতাটা হচ্ছে টোটাল একটা মাস্টারের সাথে 255টা নোড বা ডিভাইসের, বাট সবাই অ্যাক্টিভ স্টেটে থাকবে না। অ্যাক্টিভ স্টেটে থাকবে হলো টোটাল হচ্ছে তোমার 7টা, আর বাকিগুলো ওই মুহূর্তে ইনঅ্যাক্টিভ স্টেটে থাকবে। মানে আমি যদি বোঝানোর জন্য ব্যাপারটা এভাবে তোমাদেরকে বলি যে একটা
একটা রুমে হচ্ছে টোটাল 255 জন মানুষ ধরবে। একটা রুমে যতটুকু স্পেস আছে ধরো 255 জন মানুষ ওখানে থাকতে পারবে, সেটা দাঁড়ায় হোক বসে হোক যেভাবেই হোক। ধরো 255 জন ক্যান্ডিডেটকে ভাইবার জন্য একটা প্রতিষ্ঠানে ডাকা হয়েছে। সেই রুমে যদি সবাই দাঁড়ায় থাকে একদম পাশাপাশি, এরকম 255 জন ধরবে ধরো একটা রুমের ভিতরে। কিন্তু আমি যদি ভাইবা নিতে যাই তো 255 জনের তো একসাথে নিতে পারবো না। আমি কি করেছি যে বাকি মানুষগুলো সাইডে সরায় রেখে টেবিল দিয়ে একজন ভাইবার যে নিবে, যে এক্সপার্ট, তার সামনে 60টা চেয়ার দিয়ে 60টা মানুষকে খুব সুন্দরভাবে বসানো গেছে। মানে ওই মাস্টারটা কি করতে পারবে, যে ভাইবা নিবে, যে এক্সপার্ট, সে 7 জনের ভাইবা নিবে। কিন্তু এই রুমে কিন্তু আরো স্টুডেন্টরা বা ভাইবা যারা দিবে এরকম ক্যান্ডিডেট আছে। টোটাল ওই রুমের ধারণ ক্ষমতা হলো ক্যান্ডিডেট ওখানে থাকতে পারবে 255টা। কিন্তু ভাইবা নিতে পারবে এরকম এনভায়রনমেন্ট তৈরি করতে পারবে ধরো ওই ভাইবা এক্সপার্ট যে, সে 7 জনের, এরকম হচ্ছে ব্যাপার। তার মানে সে তাহলে কি করতেছে, 255 জনকে কানেক্ট করতে পারবে, কিন্তু এট এ টাইমে অ্যাক্টিভ স্টেটে থাকবে হচ্ছে মাস্টারের সাথে 7 জন। এই হচ্ছে ব্যাপার। এখন এইখানে আবার প্রশ্ন হলো, একটা মাস্টার তো 7টা ডিভাইসের সাথে কানেক্ট থাকবে, বাট ডাটা কমিউনিকেশন কি 7 জনের সাথে এট এ টাইমে করতে পারবে, নাকি যে কোনো মাস্টারের সাথে একটা ডিভাইসের কমিউনিকেশন হবে? আর আমরা যদি কাউন্ট করি মাস্টার এবং অন্য ডিভাইস, তার মানে এট এ টাইমে 2টা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন, নাকি সবার সাথে হবে, কোনটা হবে? একটার সাথে। একটার সাথে হবে। বুঝতে পেরেছো? তাহলে যদি একটার সাথে হয় তাহলে দেখো আমি একটু ব্যাপারগুলোকে একটু সামারাইজ করি, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। একটা মাস্টারের সাথে কানেক্ট হতে পারবে টোটাল 255টা ডিভাইস, বাট অ্যাক্টিভ স্টেটে থাকবে ডাটা কমিউনিকেশন বা সিগন্যাল আদান প্রদান করার জন্য টোটাল হচ্ছে 60টা। তাহলে মাস্টার সহ হলো 8টা, বাকিটা ওই সময় ইনঅ্যাক্টিভ স্টেটে থাকবে। এখন মাস্টারের সাথে যখন 7টা স্ল্যাব আছে বা 7টা ডিভাইস আছে, মাস্টারের সাথে কমিউনিকেশন হবে কিন্তু 1 to 1। তার মানে মাস্টারের সাথে যে কোনো একটা ডিভাইসের, ধরো এই ডিভাইসের সাথে কমিউনিকেশন হচ্ছে, তাহলে বাকিটা এই সময় অ্যাক্টিভ স্টেটে আছে, বাট মাস্টারের এর সাথে কমিউনিকেশন হবে না। তাহলে যে কোনো 2টা ডিভাইসের কমিউনিকেশন হবে, সেটা হলো মাস্টার সহ যে কোনো 2টা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হবে। এখন আবার আমি কি বলেছিলাম, 2টা ডিভাইসের মধ্যে কেমন ধরনের মোডে কমিউনিকেশন হবে, হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স? হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স। অনেকে প্রশ্ন করে যে হাফ ডুপ্লেক্স মোডে কাজ করলে তো এখানে সুবিধাটা কি হয়। আমি যখন আসলে ডেটা ট্রান্সমিশন মোড পড়াইছিলাম তখন আসলে আমি হালকা করে মনে হয় বলেছিলাম, অথবা বলছি কিনা আমার মনে নাই, হাফ ডুপ্লেক্স মোডের একটা সুবিধা আছে। আমি তোমাদেরকে একটু আজকে আবার একটু মনে করাই দিই। ধরো এটা আমার টোটাল রাস্তা। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে এট এ টাইমে গাড়ি যাওয়া আসা করবে, তাহলে এখানে একটা লেনে বিভক্ত করলাম যে এই দিক দিয়ে শুধুমাত্র গাড়ি যাবে আর এই দিক দিয়ে আসবে। আমার মনে করো এইটুক ব্যাপারটা হলো টোটাল প্রশস্তটা, হ্যাঁ, রাস্তার টোটাল প্রশস্ত। তাহলে এইটুক ইউজ হচ্ছে তোমার গাড়ি যাওয়ার জন্য, আর এটা অপোজিট থেকে আসার জন্য এইটুক ব্যবহার হচ্ছে। তাহলে এট এ টাইমে যখন একটা গাড়ি যাচ্ছে তখন সে, যদি এরকম হয়, আমি বোঝানোর জন্য বলছি, ধরো 500 মিটার যদি হয়, টোটাল প্রশস্তটা হলো 500 মিটার। আমি এটা 2টা লেনে বিভক্ত করলাম, তাহলে এইখানে ধরো যে 250 এখানে মিটার থাকলো, এখানে হচ্ছে 250 মিটার, তার মানে 250 মিটার যাওয়ার জন্য, 250 মিটার আসার জন্য। তাহলে এখানে গাড়ি যাওয়ার জন্য টোটাল প্রশস্তটা কি পাচ্ছে, যখন এট এ টাইমে গাড়ি যাওয়া আসা করতেছে? আমার প্রশস্তটা তো কনস্ট্যান্ট 500। তাহলে আমি 2টা লেনে যখন ভাগ করব তখন যাওয়ার জন্য ধরো 250, আসার জন্য 250, টোটালটা পাচ্ছে, তাহলে প্রশস্তটা ভাগ হয়ে যাচ্ছে। মানে আমি বোঝাতে চাচ্ছি, এখানে তো রাস্তার প্রশস্ত দিয়ে বোঝাচ্ছি, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি বেসিক্যালি হচ্ছে তোমার স্পিডটা। ধরো তোমার কাছে টোটাল ব্যান্ডউইথ আছে হচ্ছে 500 রেঞ্জের, তুমি ওই 500 রেঞ্জের ভিতরে যদি এট এ টাইমে যাওয়ার জন্য এবং আসার জন্য ব্যবহার করো, তোমার কাছে লিমিটেড ব্যান্ডউইথ আছে ধরো 500, তাহলে যাওয়ার জন্য ইউজ করতেছো 250, আসার জন্য ইউজ করতেছো 250।
তো আমরা তো জানি যে ব্যান্ডউইথ মানে হলো ডেটা ট্রান্সমিশন স্পিড। তাহলে যখন ফুল ডুপ্লেক্স মোডে কাজ করবে তখন যদি আলাদা আলাদা যাওয়া এবং আসার জন্য ডেডিকেটেড পাথ না থাকে, টোটাল ব্যান্ডউইথটা যদি 500 থাকে, এটাই যদি যাওয়া এবং আসার জন্য ব্যবহার হয়, তাহলে যাওয়া এবং আসার জন্য এটা ভাগ হয়ে যাবে। তখন ব্যান্ডউইথটা কম পাবে না বেশি পাবে? কম পাবে। কম পাবে, তাই না? কিন্তু যদি আমার হাফ ডুপ্লেক্স মোড হয় তখন ব্যাপারটা কেমন ছিল বলতো? এই টোটালটা ধরো আবার সেই একই রেঞ্জের 500 ব্যান্ডউইথ অথবা 500 মিটার, আমি বোঝানোর জন্য বলছিলাম আরকি। এখন এট এ টাইমে তো এখানে গাড়ি যাওয়া আসার জন্য ব্যবহার হবে না। যখন এই পাশের গাড়ি যাবে তখন শুধু এই পাশ থেকে যাবেই। যখন এই পাশের সব গাড়িগুলো যাওয়া শেষ হয়ে গেছে তখন এই পাশ থেকে গাড়ি আসবে। তার মানে যখন একটা গাড়ি যখন যাচ্ছে শুধুমাত্র, তখন সে পুরো রাস্তাটা ব্যবহার করতে পারতেছে। তার মানে এতে হচ্ছে কি, খেয়াল করে দেখো যে যদি রাস্তাটা প্রশস্ত যেহেতু 500 শুধু যাওয়ার জন্যই ডেডিকেটেড ১ম সময়, তাহলে যেটা হচ্ছে কি, এখানে যদি তোমার ছোট একটা গাড়ি হয় কোনো সমস্যা নাই। যদি ট্রাকের মতন বড় গাড়ি হয় কোনো সমস্যা নাই। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, যখন আমি এটা ওয়ান সাইডেড কমিউনিকেশন হচ্ছে এট এ টাইমে, তখন সে টোটাল ব্যান্ডউইথ টা ব্যবহার করতে পারতেছে। তাহলে এখানে স্পিড বেশি পাবে না কম পাবে? সে একাই ইউজ করতেছে 500 ব্যান্ডউইথ ধরো। হাফ ডুপ্লেক্স মোড বেশি যদি, পাবে। তাহলে বেশি পাবে। আর যদি ফুল ডুপ্লেক্স হয়, যদি আলাদা ডেডিকেটেড পাথ তৈরি না করা হয়, যদি ওই টোটাল ব্যান্ডউইথটা 500ই থাকে, তাহলে কিন্তু তোমার যাওয়া এবং আসার জন্য ওই ব্যান্ডউইথটা ভাগ হয়ে গেলে তখন কিন্তু কমে যাবে ফুল ডুপ্লেক্স এর ক্ষেত্রে। কিন্তু হাফ ডুপ্লেক্স এর ক্ষেত্রে ব্যান্ডউইথটা ওটাই থাকে, কিন্তু এট এ টাইমে একদিক থেকে কমিউনিকেশন হয়। তখন সে কি করে, ফুল ব্যান্ডউইথটা ব্যবহার করতে পারে, যার কারণে সে বেশি স্পিডটা পায়। তো এখন ব্লুটুথ এর বলতো যে ডেটা ট্রান্সফার রেট কম না বেশি? কম না? কম। তাহলে এখানে যদি ফুল ডুপ্লেক্স মোডের যদি কোনো একটা আমরা ব্যাপার তৈরি করতাম, টেকনোলজিক্যাল সিস্টেমটা, তাহলে এখানে স্পিডটা কিন্তু আরো কমে যেত, কারণ ওই ব্যান্ডউইথটা ভাগ হয়ে যেত। তো যেহেতু আমরা শর্ট রেঞ্জের কমিউনিকেশন করি এবং সেখানে অল্প ব্যান্ডউইথ, তো ব্লুটুথের ভিতরে যে টেকনোলজিটা দেওয়া আছে সেটা হলো তোমার হাফ ডুপ্লেক্স মোড ইউজ করা। এতে সে টোটাল ব্যান্ডউইথটাকে ব্যবহার করতে পারে। আমি কি বুঝাতে পারছি নাকি পারি নাই? এটা আমার বুঝেছি ভাইয়া। মোট পড়ানোর সময় বলা উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম ব্যাপারগুলোকে, অথবা বলেছি নাকি আমার মনে নাই। কারণ এই একই টপিক সেকেন্ড ইয়ারের ধরো যে কলেজে ২টা সেকশনে পড়ানো হয়, আবার তোমাদের পড়ায়। তো যার কারণে আমার মনে নাই। কোনো না কোনো ব্যাচে হয়তো বলছি, হয়তো তোমাদের বলি নাই। এরকম হতে পারে। এইজন্য ব্যাপারটা শেয়ার করলাম। এই ব্যাপারটা আসলে পড়ানোর বিষয় উচিত ছিল ডেটা ট্রান্সমিশন মোডে। আচ্ছা। এবার পিকনেটটা আমরা ক্লিয়ার। তো আমি একটু আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, ধরো কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে গেছে টাইটান সেকশনের স্টুডেন্ট। একজনের মোবাইল থেকে ছবি তুলছে, যার মোবাইলের রেজলিউশনটা খুব ভালো বা ক্যামেরার ইয়েটা ভালো কনফিগারেশন। তো সে তাহলে মাস্টার, আর বাকি যে বন্ধুরা আছে এদের ডিভাইস গুলো হচ্ছে স্ল্যাব। তাহলে এই মাস্টার ডিভাইসের সাথে যে স্ল্যাব গুলো কানেক্ট আছে, সে একটা নেটওয়ার্ক তৈরি করেছে ব্লুটুথের ক্ষেত্রে, যেটার নাম আমরা বললাম পিকোনেট। সেম ভাবে ধরো এখানে ইউরেনাস নামে একটা সেকশন আছে। এরাও কি করছে যে এরাও মাঠে যে ছবি তুলছে একজনের মোবাইল থেকে, এর সাথেও আরো কিছু ডিভাইস কানেক্ট আছে, বন্ধুরা কানেক্ট আছে, এদেরকে আমরা বলতেছি স্ল্যাব। এখন একটা পয়েন্ট আছে দেখো, এই স্ল্যাবটা এই মাস্টার ডিভাইসের সাথেও কানেক্টেড, মানে টাইটানের যে মাস্টার আবার ইউরেনাসের যে মাস্টার, দুইটার সাথেই। তাহলে এখন ব্যাপারটা কি হচ্ছে, এই পিকোনেটের সাথে এই পিকোনেটের একটা কানেকশন হয়ে যাচ্ছে, তখন এই ব্যাপারটাকে বলা হয় স্ক্যাটার নেট। অনেক সময় এমসিকিউতে অপশন গুলো আসতে পারে যে দুই বা ততোধিক পিকোনেট যখন একসাথে যুক্ত হয় তখন সেটাকে কি বলা হয়। তাহলে অ্যান্সারটা হলো স্ক্যাটার নেট। তাহলে প্রথম কথা হলো পিকোনেট কি, আমি একটু সামারাইজ করে দিই। পিকোনেটটা হচ্ছে ব্লুটুথের নেটওয়ার্ক তৈরি করার একটা ব্যবস্থা, বা ব্লুটুথের ক্ষেত্রে যে নেটওয়ার্কটা স্থাপন করা হয় তাকে বলা হয় পিকোনেট। পিকোনেটে সর্বোচ্চ 255টা ডিভাইস থাকতে পারে, তবে মাস্টার সহ অ্যাক্টিভ স্টেটে থাকবে হচ্ছে 8টা। এই হচ্ছে ব্যাপার, বাকিগুলো ইনঅ্যাক্টিভ স্টেটে থাকে। তো যারা মাস্টারের সাথে কানেক্ট থাকে এদেরকে বলা হয় স্ল্যাব, মানে যারা মাস্টারের সাথে কমিউনিকেশন করতেছে। আর সর্বপ্রথম ব্লুটুথের সূচনা যে করছে তাকে আমরা বলতেছি হচ্ছে মাস্টার। এবার দুইটা মাস্টার মিলে, তার মানে দুইটা পিকোনেট মিলে যখন একটা নেটওয়ার্ক আমরা চিন্তা করব, তখন ওই টার্মটাকে বলা হচ্ছে স্ক্যাটার নেট।
আর কি কি বিষয় বলেছি? ব্লুটুথের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হলো রেডিও ওয়েভ। যার কারণে এটা দেখবা যে মাঝখানে কোনো দরজা বা কোনো ওয়াল এগুলো থাকলে বাধা ভেদ করতে পারে। আচ্ছা। আরেকটা ব্যাপার কি বললাম যে এটা মাস্টারের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট আছে। জাস্ট লাইক দ্যাট ৭ টা ডিভাইস কানেক্ট আছে। বাট এট এ টাইমে কয়টা ডিভাইস কমিউনিকেশন করতে পারবে? ২ টা ডিভাইস কমিউনিকেশন করতে পারবে। মাস্টার সহ। কোন মোডে কাজ করবে? কি বললাম? হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মোডে। বাস ব্লুটুথের জানার বিষয়গুলো আমাদের মোটামুটি শেষ। এখন এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। তোমাদের হয়তো মনে নাও থাকতে পারে। দেখো এখানে পড়ে দেখো বুঝতে পেরেছো কিনা। এখানে ২৫৫ এর ইনফরমেশনটা দেই নাই। কারণ স্লাইডে এমনি অনেক বেশি ইনফরমেশন হয়ে যাচ্ছিল এইজন্য। আশা করি এটা ব্যাপারটা বুঝতে পেরেছো। পিকোনেট কি, স্ক্যাটার নেট কি, মাস্টার কি, স্ল্যাব কি সবগুলো জিনিসই কিন্তু ব্যাখ্যা করেছি আমি। হাফ ডুপ্লেক্স মোড এখানে ইউজ করা হয়। এই ইনফরমেশন গুলো সব বইতে থাকে না। তো ব্যাপারগুলো জানা উচিত। ব্লুটুথের সুবিধাগুলো এগুলো তোমরা জানো যে এটা ওয়্যারলেস, তারপর দামে সস্তা, ইনস্টলেশন করা সহজ। সবসময় ইনস্টলেশন করার দরকার হয় না। অনেক সময় ডিফল্ট ভাবে ডিভাইসের সাথে দেওয়া থাকে। কিন্তু যেমন ওয়্যারলেস মাউস যখন ইউজ করি তখন একটা ইউএসবি পোর্ট দিয়ে কানেক্ট হতে হয়। বা স্লাইড সেন্সর ইউজ করতে গেলে সেখানে একটা ইউএসবি পোর্ট দিয়ে কানেক্ট করতে হয়। তবে ইনস্টলেশন প্রক্রিয়াটা সহজ। ডিফল্ট ভাবে থাকতে পারে আবার এটা পরে আলাদাভাবে লাগানো দরকার হতে পারে। অসুবিধাটা হলো এটা শর্ট রেঞ্জের কমিউনিকেশনের একটা নেটওয়ার্ক। আর এটা এট এ টাইমে ২ টা ডিভাইসকে সংযুক্ত করতে পারে। যেমন আমি বললাম মাস্টারের সাথে হয়তো ৭ টা ডিভাইস কানেক্ট আছে। কিন্তু কমিউনিকেশনটা হবে হলো ২ টা ডিভাইসের। আবার এখানে মোডটা হবে হলো হাফ ডুপ্লেক্স মোড। ওকে। এবার আসি হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই এর ক্ষেত্রে আমরা প্রথমত যে ব্যাপারটা বলতে পারি যে এটার ফুল ফর্মটা হলো ওয়্যারলেস ফিডিলিটি। এটার সংক্ষিপ্ত রূপ এমসিকিউতে আসে। তাহলে আমরা যখন ব্লুটুথ বলেছিলাম ওই নেটওয়ার্কটা ছিল ওয়্যারলেস ব্যান্ড নেটওয়ার্কের মতো। আর এইখানে বলতেছে ওয়্যারলেস ল্যান। তার মানে হচ্ছে আমরা যে লোকাল এরিয়া নেটওয়ার্ক করেছিলাম যে একটা ভবনে বিভিন্ন কক্ষ অথবা একটা ফ্ল্যাটের বিভিন্ন কক্ষ অথবা পাশাপাশি ২ টা ভবন নির্দিষ্ট আমরা কিছু একটা রেঞ্জ বলেছিলাম। যদি এরকম হয় এটা তো তার যুক্তও করা যায়, তারবিহীনও করা যায়। তো আমরা এখানে ওয়াইফাই এর ক্ষেত্রে তো ডেফিনিটলি তার লাগে না। এইজন্য আমরা LAN এর সামনে এখানে W কথাটা ইউজ করতেছি। তাহলে যদি তোমার এই ওয়াইফাই এর ক্ষেত্রে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয় ব্যাখ্যা করো। তাহলে তোমার অ্যান্সারটা হবে কিন্তু LAN নেটওয়ার্ক। কারণ ওয়াইফাই এর যে রেঞ্জ এটা ডিপেন্ড করে আসলে ওয়াইফাই এর রেঞ্জটা ডিপেন্ড করে যে তুমি কি এটা ইনডোরে করতেছো নাকি আউটডোরে করতেছো। তার মানে যদি এটা ফ্রি স্পেস হয়, ফাঁকা জায়গা হয় তাহলে সিগন্যালটা স্প্রেড হতে সুবিধা হয়। যদিও আমরা ওয়াইফাই এর ক্ষেত্রেও রেডিও ওয়েভ ব্যবহার করে থাকি। আ যার কারণে এটা বাধা ভেদ করতে পারে। তবে অনেক সময় মাইক্রোওয়েভও ব্যবহার করা হয়। যদি অনেক সময় কিছু কান্ট্রিতে এরকম হয় কি যে আ গভর্নমেন্ট হয়তো এরকম ইন্টারনেট সেবা যদি দিতে চায় যে পুরো একটা সিটিতে যেন সবাই আসলে এটা ব্যবহার করতে পারে। এখন অনেকেই বলতে পারে যে, "স্যার তাহলে অনেকগুলো ওয়াইফাই যুক্ত হলে সেটা তো ম্যান হয়ে যাবে।" রাইট? তখন সেটাকে বিভিন্ন নেটওয়ার্ক ডিভাইস দিয়ে যুক্ত করে। তো এরকম ঘটনাগুলো সব দেশে হয় না। তো সচরাচর বিভিন্ন শপিং মলগুলোতে দেখা যায় স্পেশালি যেমন ঢাকায় হলো বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্ক অনেক এরিয়াতে অথবা অনেক ক্যাফেটেরিয়া থাকে যেগুলোতে তোমার পাসওয়ার্ডও দিতে হয় না। ওটা হচ্ছে পাবলিক করা থাকে ওয়াইফাইটা। তুমি গেলে ওখানে অটোমেটেড তুমি ইন্টারনেট কানেকশনটা পেয়ে যাবা। এর জন্য কোন পাসওয়ার্ড লাগে না। তো এখান থেকে তাহলে নেটওয়ার্কের বিষয়টা যেটা ওয়াইফাই যে রেঞ্জে কাজ করবে তাহলে আমরা বললাম এটা ল্যান নেটওয়ার্কের মতো কাজ করবে। তার মানে এটা হতে পারে পাশাপাশি ২ টা ভবন অথবা হতে পারে একটা বিল্ডিং অথবা একটা ফ্ল্যাটের বিভিন্ন কক্ষগুলো এরকম যেমন আমরা ব্যবহার করি ঐরকম রেঞ্জের। এটা যেমন বলছে ইনডোরের ক্ষেত্রে 32 মিটার অ্যাপ্রক্সিমেটলি, আউটডোরের ক্ষেত্রে হচ্ছে 95 মিটার। মানে এটা ফ্রি স্পেস হলে যদিও আমরা জানি রেডিও ব্যবহার করলে কোনো বাধাটা কোনো সমস্যা না। কিন্তু তারপরেও হচ্ছে কিছুটা এনার্জির তো একটা ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে তোমার ফ্রি স্পেসে যত দ্রুত গতিতে একটা সিগন্যাল স্প্রেড হয়, কিন্তু যখন তোমার ফ্রি স্পেস হবে না তখন আসলে অতটা পায় না। এজন্য এটা যারা এক্সপার্ট তারা বলছে যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হচ্ছে ইনডোর এর ক্ষেত্রে 32 মিটার আর যদি আউটডোর এর ক্ষেত্রে হয় তাহলে 95 মিটার এলাকা জুড়ে করতে পারে। এখন এটার বৈশিষ্ট্যতে যদি আমরা আসি প্রথমত আমরা স্ট্যান্ডার্ডে আসতে হবে।
তাহলে এইটার IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11। তাহলে এই স্ট্যান্ডার্ডটা দিয়ে যদি বলে যে এটা কোন ধরনের প্রযুক্তিকে মেনশন করে, তাহলে অ্যান্সারটা প্রথম ওয়ার্ডটা হবে হলো ওয়াইফাই। কিন্তু যদি বলা হয় IEEE 802.11 এই স্ট্যান্ডার্ডটা কোন ধরনের নেটওয়ার্কের মধ্যে পড়ে, তাহলে কি অ্যান্সার হবে? IEEE 802.11 এই স্ট্যান্ডার্ডটা যদি প্রযুক্তিটা বের করতে, তাহলে হচ্ছে WLAN, তাই না? যদি প্রযুক্তির কথা বলে তাহলে ওয়াইফাই, আর যদি এই স্ট্যান্ডার্ড দিয়ে বলে এটা কোন ধরনের নেটওয়ার্কের মধ্যে পড়ে, তাহলে আমরা বলবো WLAN। অ্যাট লিস্ট ডাব্লুটা যদি মিসিং হয়েও যায়, লোকাল এরিয়া নেটওয়ার্ক এই কথাটা বলবো। এটার আবার বিভিন্ন জেনারেশন আছে, হ্যাঁ। 802.11a দেখবা বই পুস্তকে, 802.11b অথবা 802.x, বিভিন্ন ভার্সন আছে। আসলে এটা বেসিক্যালি তোমার ফ্রিকোয়েন্সি গুলো আপডেট করেছে, আরো কিছু আপগ্রেডেশন আছে, তো সেগুলো নিয়ে আর আমি ডিটেইলস আগাচ্ছি না, যেহেতু তোমার ইন্টার লেভেলে অতটা লাগবে না। তো আপডেট যেগুলো হচ্ছে তোমার ওয়াইফাই রেঞ্জ, সেগুলো জেনারেশন বেস, কিছু ফ্রিকোয়েন্সি হয়তো একটু বাড়ানো হয়েছে। দেখা গেল এটা বেশি ক্যাপাসিটি সাপোর্ট করে বা আরো কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায় বর্তমান স্ট্যান্ডার্ড গুলোতে। ধরো আমি যদি বোঝার জন্য বলি যে 2.4 গিগাহার্টজ হচ্ছে 802.11a ব্যবহার করে, তাহলে হয়তো 802.11ax এরকম একটা ভার্সনে হয়তো তোমার 5 গিগাহার্টজ পর্যন্ত সাপোর্ট করে। তো বেশি ফ্রিকোয়েন্সি হইলে তো বুঝতেই পারতেছো যে সেখানে এনার্জি বেশি থাকবে, বেশি ক্লায়েন্টকে সেবা দিতে পারবে। এই হচ্ছে ব্যাপার যে এটার আবার কিছু শ্রেণীবিন্যাস আছে, তো সেটা তোমাদের লাগবে না। বেসিক্যালি পরীক্ষায় 802.11 এটাই আসে। তখন আপডেটেড, আমি যতটুকু মনে আছে সম্ভবত আপডেটেড স্ট্যান্ডার্ডটা হলো 802.11ax। এরকম বই পুস্তকে দেখবা ইনফরমেশন গুলো দেওয়া আছে, একটু পড়ে নিও। ওয়াইফাই রেডিও ব্যবহার করে থাকে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ওয়াইফাই প্রযুক্তির ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে হাফ ডুপ্লেক্স। এখানে ওই একই রকম ব্যাখ্যা, হ্যাঁ, যে তোমার হয়তো এখানে একটা রাউটার আছে, মনে করো এখানে একটা রাউটার আছে। তো এখন ওয়াইফাই এর স্পিডটাও তো যে খুবই বেশি এরকম না, এটা ওয়াইফাই ধরো একটা অ্যান্টেনা। এখানে ধরো যে আমরা বাসা বাড়িতে যেরকম মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করি, এখানে ধরো একটা মোবাইল আছে, এখানে ধরো একটা ল্যাপটপ আছে, আবার এইখানে ধরো একটা মোবাইল আছে, এইখানে ধরো একটা মোবাইল আছে। তো এখন এই যে রাউটারটা আছে, এই রাউটারের সাথে যে কোনো একটা ডিভাইস কিন্তু এট এ টাইমে কমিউনিকেট করে। মানে হাফ ডুপ্লেক্স মোডে কি এট এ টাইমে সবগুলো ডিভাইসের সাথে কমিউনিকেট করবে এই রাউটার? কি মনে হয়? যদি আমি বলি হাফ ডুপ্লেক্স মোড, তাহলে তো এট এ টাইমে 1 to 1 হবে, তাই না? রাউটারের সাথে হয়তো এটা ধরো ডিভাইস 1, এটা ধরো ডিভাইস 2, এটা হলো ডিভাইস 3, তাহলে ডিভাইস 4 এরকম। তাহলে এখানে যে কোনো দুইটা ডিভাইসের কমিউনিকেট হবে রাউটারের সাথে, এবং সেটা হবে হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোডে হলে সুবিধাটা কি, আমরা বলেছি যে পুরো ব্যান্ডউইডটাকে সে ইউজ করতে পারে। এখন অনেকে বলে স্যার তাহলে তো আমরা এতগুলো ডিভাইস একসাথেই তো ইন্টারনেট ব্যবহার করি, 3-4 জন ভাই বোন মিলে আমরা ওই ওয়াইফাই দিয়ে আমরা অনলাইনে ক্লাস করতেছি, তো সেই ক্ষেত্রে হাফ ডুপ্লেক্স মোডে হলে আমরা এটা কিভাবে হয়? তাহলে কিভাবে হয় অত ভিতরে গভীরে না যেয়ে আমি তোমাদেরকে একটা ব্যাখ্যাটা দেই। তোমাদের মনে আছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস? সেখানে কি বলেছিলাম? ওইখানে কি এট এ টাইমে সবগুলো মোবাইল ফ্রিকোয়েন্সিটা পায়, নাকি একই ফ্রিকোয়েন্সি এট এ টাইমে একটা ডিভাইস পায়? কি বলেছিলাম টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেসে? একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়, ওই ডিভাইস ব্যবহার করতে পারবে। তারপর আরেকটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়, এই ডিভাইস ব্যবহার করতে পারবে। তার মানে এত কম সময়ে ঘটনাগুলো ঘটে যে আমরা ইন জেনারেল ইউজার এটা বুঝতেই পারি না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কল জেনারেট করতেছে মোবাইল থেকে, কিন্তু একটাই ফ্রিকোয়েন্সি, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে একটা মোবাইলে কে আমি টাইম দিচ্ছি কথা বলার জন্য। বাট এটার ভেরিয়েশনটা এতটাই কম যে আমরা বুঝতে পারি না। তো ওয়াইফাই এর ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু এরকমই। এট এ টাইমে দুইটা ডিভাইসের কিন্তু কমিউনিকেশন হচ্ছে, মানে রাউটার টু ডিভাইস। কিন্তু আমরা সবাই একসাথে অনলাইনে ক্লাস করতেছি, বাট টাইমের ভেরিয়েশনটা এতটাই কম যে আমরা আসলে এটা বুঝতেই পারি না যে আসলে এখানে হাফ ডুপ্লেক্স মোডে কাজ করতেছে। এখন এখানে হাফ ডুপ্লেক্স মোডে কাজ করলে হয় কি, এখন বাসায় ধরো যে তুমি এখন ব্রডব্যান্ডের কানেকশনটা নিয়েছো একটা নির্দিষ্ট ব্যান্ডউইথে, তাই না? ধরো যেমন 5 মেগাবিট পার সেকেন্ড তুমি নিয়েছো। এখন সবাই যদি ব্যবহার করো, তো সেই ক্ষেত্রে হবে কি যে ওই স্পিডটা ভাগ হতে হতে অনেক কম হয়ে যাবে। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে
হাফ ডুপ্লেক্স মোডে কমিউনিকেশন হয়, তখন হবে কি যে হাফ ডুপ্লেক্স মোডে তো ওয়ান সাইডেড কমিউনিকেশন হয়, তুমি ফুল ব্যান্ডউইথটা পাবা, স্পিডটা ভালো পাবা। এখন বলতে পারো যে স্যার অনেকে ব্যবহার করলে দেখা যায় যে স্পিডটা কমে যায়, ওই যে টাইমের ভেরিয়েশনটা, মানে এত কম সময়ে ব্যাপারগুলো ঘটে, তখন হয়তো কারো ব্যান্ডউইথটা যখন একসাথে অনেকে রাউটারের সাথে কমিউনিকেশন করে, এত ফাস্টার সময় ভাগ করে করে ধরো দিচ্ছে, তখন স্পিড কিছুটা কম বেশি হয়ে যায়। বাট হাফ ডুপ্লেক্স মোডে কমিউনিকেশন করার সুবিধাটা হলো যখন এট এ টাইমে দুইটা ডিভাইস কমিউনিকেশন করে তখন সে ফুল ব্যান্ডউইথটাকে ব্যবহার করতে পারে, যার কারণে সে স্পিড বেশি পায়। এই জন্য ম্যাক্সিমাম ওয়্যারলেস টেকনোলজি গুলো যেটা করা হয় সেটা হলো তোমার হাফ ডুপ্লেক্স মোড। আদারওয়াইজ কি করতে হয় যে ফুল ডুপ্লেক্স মোডে যদি তুমি হাফ ডুপ্লেক্স এর মতো স্পিড নিয়ে কাজ করতে চাও, তখন দুইটা আলাদা আলাদা ডেডিকেটেড পাথ তৈরি করতে হয়, মানে সেন্ড করার জন্য আলাদা একটা ব্যান্ডউইথ নির্ধারণ করে দিতে হয়, আবার মনে করো রিসিভ করার জন্য আলাদা একটা ব্যান্ডউইথ নির্ধারণ করে দিতে হয়। যেমন আমি তোমাকে বলি যে একটা রাস্তা, মনে করো একটা রাস্তা, এই রাস্তাটা আমি যখন লেনে বিভক্ত করে দিলাম, তখন দেখো এটা বলছিলাম, দেখো যে হাফ ডুপ্লেক্স মোডে তো আসলে ওয়াইফাই কাজটা করে, তো আমি বললাম যে ম্যাক্সিমাম ওয়্যারলেস ডিভাইস গুলো হাফ ডুপ্লেক্স মোডেই কাজটা করানোর টেকনোলজিটা তৈরি করা হয়। এতে কি হয় যে তারা ফুল ব্যান্ডউইথটা ব্যবহার করতে পারে। তো এখন অনেকে প্রশ্ন করে যে স্যার যদি এরকম হয় যে আমি এখানে ব্যান্ডউইথ আমার টোটাল যদি 500 হয়, তাহলে তো এখানে ভাগ হয়ে যাচ্ছে এই দিক দিয়ে। যেমন গাড়ির ক্ষেত্রেই তুমি ব্যাপারটা চিন্তা করো, আমি বোঝানোর জন্য এইভাবে বলি যে এইখান দিয়ে আমার প্রশস্তটা কম, তাহলে কম গাড়ি যেতে পারবে, আবার এইদিকে প্রশস্ত কম, এদিক থেকে কম গাড়ি আসতে পারবে। যদি এমন হতো যে আমার পুরো রাস্তাটাই শুধু যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে এট এ টাইমে অনেকগুলো গাড়ি যাবে। আবার যদি পুরো রাস্তাটাই পরে একটা নির্দিষ্ট টাইম তাহলে এদিক থেকে আসবে, তাহলে অনেকগুলো গাড়ি আসতে পারবে। তো এইরকম ক্ষেত্রে হলো পুরো ব্যান্ডউইথটা ব্যবহার আমরা করতে পারি। এখন প্রশ্ন হলো স্যার ফুল ডুপ্লেক্স মোডও তো অনেক জায়গাতেই ব্যবহার করা হয়। যেমন হচ্ছে মোবাইল কমিউনিকেশন গুলো আমরা করি। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা স্পিড গুলো কিভাবে মানে ভালো থাকে? তো সেটা নিয়ে একটা কথা বলি। যেমন দেখবা যে এইটা যদি এরকম হয়, এইটা আমার টোটাল রাস্তা, হ্যাঁ? এটা আমার টোটাল রাস্তা। তাহলে এইটুক যদি আমার টোটাল ধরো 500 মিটার হয়, এটা দিয়ে যাচ্ছে। তাহলে টোটাল ফুল ব্যান্ডটা হলো 500। তো ফ্লাইওভারের সাথে চিন্তা করো যে এটা মনে করো আমি তো আর এখানে ফ্লাইওভারটা দেখাতে পাচ্ছি না। মনে করো এটা নিচ দিয়ে রাস্তা, এই এই রেঞ্জের উপর দিয়ে আবার আরেকটা ফ্লাইওভার বানানো আছে। তাহলে কি হচ্ছে যে আমার ওই একই পরিমাণ রাস্তা, উপর দিয়ে গাড়ি আসতেছে ধরো আর নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। তাহলে ওই সেম স্পেসটাতে আমরা দুইটা ডেডিকেটেড আলাদা আলাদা পাথ করলাম একটা ফ্লাইওভার দিয়ে। তো যখন আসলে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করে স্পিড বেশি পাওয়ানোর কথা চিন্তা করা হয়, তখন ফ্লাইওভার দিয়ে যেরকম আমরা যতটুকু স্পেস ততটুকু দিয়েই যেরকম অনেকগুলো গাড়ি এট এ টাইমে যাওয়া আসা করতে পারি, অ্যাকচুয়ালি ঐরকম একটা টেকনোলজি সিস্টেমটা তৈরি করা হয়। মানে দুইটা আলাদা আলাদা ডেডিকেটেড পাথ করা হয়। এট এ টাইমেই তখন কমিউনিকেশন হয় এবং যাওয়ার সময়ও ফুল ব্যান্ড পাই, আসার সময়ও ফুল ব্যান্ড পাই। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? বুঝেছো না বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। কিন্তু আলাদা আলাদা যখন ডেডিকেটেড এরকম পাথ তৈরি করা হবে, যেমন তুমি চিন্তা করো তো যে নিচ দিয়ে একটা রাস্তা আছে, আবার উপরে একটা ফ্লাইওভার করতেছো, তাহলে কি কস্টিংটা বেড়ে যাবে না? তো ব্যাপারটা হলো এরকম যে যখন আমরা ফুল ডুপ্লেক্স মোডে কমিউনিকেশন করব, যখন আমরা দুইটা ডেডিকেটেড পাথ করব, একটা যাওয়ার জন্য একটা আসার জন্য, কিন্তু ঘটনাটা ঘটবে এট এ টাইমে, তখন ওই যে ফ্লাইওভারের জন্য যেরকম খরচ বেড়ে যাবে, তখন ফুল ডুপ্লেক্স মোড কমিউনিকেশন করার জন্য ঠিক এরকম আলাদা আলাদা আহ তোমার ডেডিকেটেড পাথ করার জন্য খরচটা বেড়ে যাবে। যার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে হাফ ডুপ্লেক্স মোডটাই ওয়্যারলেস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা শুধুমাত্র যে কস্টিং এর ব্যাপার এখানে তাও না, আরেকটা ব্যাপার হলো যে হাফ ডুপ্লেক্স মোড করলে একটা সুবিধা আছে। দেখো ধরো এটা একটা রাস্তা, এখন এই রাস্তা দিয়ে শুধুমাত্র গাড়িগুলো যাচ্ছে, আবার নির্দিষ্ট একটা সময় পর শুধু এদিক দিয়ে গাড়িগুলো আসতেছে। আমি এটা অন্য কালার দেই, এটা এট এ টাইমে আমি বুঝাই নাই, আমি জাস্ট বুঝাচ্ছি যে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলো, এই টাইমে শুধু এই পাশের গাড়িগুলো যেতেই থাকবে, এই পাশে গাড়িগুলো দাঁড়ায় থাকবে, আসবে না। সাইডে ধরো কোথাও দাঁড়ানো আছে। এতে যেটা হয় কি যে তোমার আহ
গাড়িগুলো একে অপরের সাথে ধাক্কা লাগার সম্ভাবনাটা থাকে না, মানে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যখন তুমি এট এ টাইমে এই দিক থেকে গাড়ি যাচ্ছে, এইদিকে আসতেছে, এট এ টাইমে যখন ঘটনাগুলো ঘটে তখন ২ টা গাড়ি কি যতই ব্যালেন্স করে ড্রাইভাররা চালাক না কেন একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে না? ডেফিনিটলি থাকে। তো ওই ফ্রিকোয়েন্সি গুলোর ক্ষেত্রেও ব্যাপারটা ঐরকমই ঘটে। এট এ টাইমে যদি তুমি যাওয়া এবং আসা যদি করে তাহলে অনেক সময় হয় কি ফ্রিকোয়েন্সি গুলো ক্রস টক বা ওভারল্যাপিং বা ইন্টারফারেন্স হওয়ার একটা পসিবিলিটি থাকে। যার কারণে তোমার ওই দিক থেকে চিন্তা করলে ফুল ব্যান্ডটা ইউজ করতে পারো হাফ ডুপ্লেক্স মোডে। আবার ইন্টারফারেন্স হওয়ার সম্ভাবনা পসিবিলিটি কম থাকে। যার কারণে আসলে তোমার এই হাফ ডুপ্লেক্স মোডটাকে প্রিফার করা হয়। যার কারণে আরেকটা জিনিস খেয়াল করে দেখেছো কি যে ওয়াকি টকিতে যখন পুলিশরা কথা বলে তখন তো এটা ওয়ান সাইডেড কমিউনিকেশন হয়, মানে হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। যার কারণে দেখবা যে পুলিশেরা ওয়াকি টকি ব্যবহার করে ধরো ট্রাফিক কন্ট্রোল করতেছে, তারপরেও কিন্তু ওই পাশ থেকে যা কথা বলে ক্লিয়ার শোনা যায় না। খেয়াল করে দেখেছো কখনো? অনেকগুলো মানুষের ভিতর ট্রাফিক কন্ট্রোল করতেছে, ওদের ওখানে যে মানে ওয়াকি টকিটা ব্যবহার করে কথাগুলো কিন্তু ক্লিয়ার শোনা যায় অনেক ভিড়ের ভিতরে। কিন্তু যখন তুমি কোনো একটা মোবাইল নিয়ে একটা মাহফিলে গেছো অথবা একটা ঈদের সময় খুব ভিড় আছে এরকম একটা শপিং মলে গেছো, তখন কি মোবাইলে ভালো কথা শোনা যায়? বা কোনো একটা মনে করো গন্ডগোল হচ্ছে রাস্তায়, ওর ভিতরে মোবাইলে যদি ফোন আসে তখন আমরা বলি না, দোস্ত তোর কথা আমি কিছুই বুঝতেছি না, আমি চরম ভিড়ের ভিতরে আছি, আমি তোকে কেটে পরে ফোন দিচ্ছি। আসলে কেন তাহলে এরকম নয়েজটা এড হয় জানো? যে মোবাইলে তো এট এ টাইমে ডাটা ট্রান্সমিট করে এবং রিসিভ করে। এখানে তো ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। যার কারণে হয় কি যে অনেক নয়েজি প্লেসে যদি তুমি যাও, ওইখানে আবার এট এ টাইমে ধরো অনেকগুলো মানুষের মোবাইল আসতেছে, মানে কল আসতেছে। যার কারণে কি হচ্ছে যে ওইখানে সিগন্যাল গুলো ইন্টারফারেন্স হওয়ার পসিবিলিটি থাকে। আর ইন্টারফারেন্স হওয়া মানে কি অরিজিনাল সিগন্যালের সাথে কিছু নয়েজ এড হয়ে যাচ্ছে। যার কারণে মোবাইল কমিউনিকেশন দেখবা যে ভিড়ের ভিতরে গেলে কথাগুলো ক্লিয়ারলি শোনা যায় না। কারণ কি এখানে এট এ টাইমে সিগন্যাল গুলো ট্রান্সমিট এবং রিসিভ, দ্যাট মিনস ফুল ডুপ্লেক্স মোডে কাজ করতেছে। তো যদিও এই কথাগুলো অনেক আগে বলার কথা ছিল, আমি এটার ভিতরে আমার মনে হলো তাই আমি ব্যাখ্যাটা দিয়ে দিলাম যে আসলে ওয়্যারলেস এর ক্ষেত্রে মানে হাফ ডুপ্লেক্স ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায় আর ফুল ডুপ্লেক্স ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায়। ফুল ডুপ্লেক্স করা যাবে না এমনও না, করলে পরে কি আবার হবে ডেডিকেটেড পাথ তৈরি করলে সমস্যাটা সলভ হবে, কিন্তু আমার কস্টিংটা অনেক বাড়বে। কারণ যদি আমি সেম ব্যান্ডউইথে যদি যাওয়া এবং আসা এট এ টাইমে করতে চাই তাহলে আমার অনেক বেশি কস্ট বেয়ার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে ওয়াইফাই এর এখন আমরা সরাসরি চলে যাব সুবিধাতে। একই সাথে একাধিক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। এটা নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় না। যেমন তোমার বাসায় একটা রাউটার আছে। এখন তুমি কি করতেছো যে তোমার বাসায় একটা গেস্ট আসছে বা একটা গেস্টের সাথে তার আবার পরিচিত কেউ একজন আসছে যাকে তুমি কখনো চিনোই না। বলল যে ভাই একটু আপনার পাসওয়ার্ডটা দেন তো আমি একটু ইন্টারনেট ব্যবহার করব। তুমি দিয়ে দিলা। তার মানে তোমার বাসায় ওয়াইফাই এর সাথে যারা যুক্ত হচ্ছে বা রাউটারের সাথে যারা যুক্ত হচ্ছে, এটার জন্য তো আসলে কর্তৃপক্ষের কোনো অ্যাপ্রুভাল এর কোনো দরকার নাই। তো এখানে সমস্যাও আছে কিছু, সেটা আমি বলছি। আর নেটওয়ার্কে সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়। এই যে বললাম যে বাসায় হয়তো তোমরা ৯ জন লোক ব্যবহার করো। কিন্তু দেখা গেল হঠাৎ করে কেউ বেড়াতে আসছে গ্রাম থেকে বা নিজের বন্ধু-বান্ধব আসছে। তারা বলল, "দোস্ত তোর বাসার এই ওয়াইফাই পাসওয়ার্ডটা দে তো আমাকে একটু।" তাহলে কি হচ্ছে যে ওখানে ইউজার বা ব্যবহারকারী বেড়ে যাচ্ছে। আর ওয়াইফাইটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্কের তুলনায় তুলনামূলকভাবে সস্তা এবং খুব সহজেই ব্যবহার করা যায়। মানে যেহেতু ওয়্যারলেস কমিউনিকেশন এই সুবিধাটা তো পাবাই। বই পুস্তকে লেখা আছে, আমি এগুলো আলাদাভাবে পড়াই নাই যে ওয়্যারলেস কমিউনিকেশন এর সুবিধাগুলো কি, কি এটা তোমরা নিজেরাই বুঝবে। এখন অসুবিধা আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকে। ইনডোরে কম, আউটডোরে কিছুটা বেশি পাওয়া যায়। দক্ষতা এবং গতি তুলনামূলকভাবে কম। বিদ্যুৎ খরচ অন্যান্য স্ট্যান্ডার্ড এর তুলনায় বেশি। জাস্ট লাইক দ্যাট তোমার ব্লুটুথে যে পরিমাণ একটা পাওয়ার দরকার হবে, আমরা যদি ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করতে চাই সেখানে আমাদের বিদ্যুৎ খরচ বা ইলেকট্রিক পাওয়ারটা বেশি লাগবে। অন্যান্য ডিভাইস কর্তৃক সিগন্যাল জ্যাম বা প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। অনেক সময় হয় কি যে যেমন ব্লুটুথের ফ্রিকোয়েন্সিটা বেসিক্যালি 2.4 গিগাহার্টজ, আবার ওয়াইফাই এর ম্যাক্সিমাম এখন বর্তমান স্ট্যান্ডার্ড যেটা এটা তো 5 গিগাহার্টজ ও ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা হলো যে ওয়াইফাই এর ক্ষেত্রে যদি 2.4 ইউজ করা হয়, ওই এট এ টাইমে এখন দেখো যে ব্লুটুথের কমিউনিকেশন কিন্তু আমরা খুবই কম করি, তাই না? মানে তুমি চিন্তা করো তো যে একটা মাসে ব্লুটুথ দিয়ে তুমি কতগুলো ডাটা ট্রান্সমিট করেছো? করো নাই বললে চলে। তো যার কারণে অনেক সময় হয় কি যে
ব্লুটুথ 2.4 গিগাহার্টজে কাজ করতেছে, ওয়াইফাই করতেছে। এরকম যদি দুটা নেটওয়ার্ক পাশাপাশি থাকে, ধরো যে বাসায় তুমি ওয়াইফাই ইউজ করতেছো, আবার সেম ফ্রিকোয়েন্সি সিগন্যাল ব্যবহার করে একজন ব্লুটুথে ডাটা ট্রান্সমিট করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সিগন্যালের ইন্টারফারেন্স ঘটতে পারে। যার কারণে আমি তোমাদেরকে একদিন বলেছিলাম যে যারা হলো স্ট্যান্ডার্ড গুলো মেইনটেইন করে, তারা বিভিন্ন টেকনোলজির একটা ফিক্সড একটা স্ট্যান্ডার্ড দিয়ে দেয় যে তুমি ভাই তোমার টেকনোলজিটা এই রেঞ্জের ফ্রিকোয়েন্সিতে তৈরি করো। এতে কি হয়, আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের বাসা বাড়িতে বা আশেপাশে অসংখ্য সিগন্যাল ঘুরে বেড়াচ্ছে, তারা যাতে একটার সাথে আরেকটা ইন্টারফারেন্স ক্রিয়েট করতে না পারে। তারপরে পুরোটা অমিট করে যায় না, কারণ আমরা তো আর আসলে ফিক্সড ভাবে বলি না যে বাবা সিগন্যাল তুমি এই পর্যন্ত যাওয়ার পর একদম স্টপ হয়ে যাবে, আর এক ধাপও সামনে যেতে পারবে না। ওইটা তো আর মানুষ না, যে অমানুষ বলতে গেলে। তো সেই ক্ষেত্রে আমরা ওইভাবে জোর করে আমরা বাইধে রাখতে পারবো না। দেখা গেল যে সিগন্যালটা আমার নির্দিষ্ট একটা ডিসটেন্স, যেমন আমি ওই যে সেলুলার নেটওয়ার্কের ক্ষেত্রে বলেছিলাম যে এখানে যদি তোমার একটা সেল তৈরি করা থাকে, তুমি এখন চাচ্ছ যে এখানে যে বিটিএস টা আছে, এখানে যে বিটিএস টা আছে সেই সিগন্যালটা একদম এই পর্যন্তই দিবে এখান থেকে স্প্রেড করে। আসলে তো এটা হয় না, অনেক সময় দেখা যায় এটা পার হয়ে যায়। যেমন বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের ক্ষেত্রে এরকম, ওই দেশেরও একটা সেলুলার নেটওয়ার্ক এরকম আছে, আবার এই দেশেরও আছে। তো তখন আসলে ব্যাপারগুলো কি হয় যে ওই দেশের এখানে এসে সিগন্যাল স্টপড হয়ে যাবে বিটিএস থেকে, আর এই দেশের এখানে যে স্টপড হয়ে যাবে, এরকম তো হয় না। দেখা গেল যে এই বর্ডার ক্রস করে এই পাশের সিগন্যাল কিছু এখানে চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, আবার এদের সিগন্যালও পাস হয়ে এখানে আসতেছে, যার কারণে বর্ডার পয়েন্টে আমাদের মোবাইলের নেটওয়ার্ক গুলো ঠিক মতো কাজ করে না, ইন্টারফারেন্স ঘটার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। এই ব্যাপারগুলো আমি আগেও বলেছি। ডেটা ও নেটওয়ার্কের নিরাপত্তা ঝুঁকি থেকে যায়, মানে হলো ওয়াইফাই এর এই যে পাসওয়ার্ড গুলো, এখানে ডেটা এনক্রিপশন মেথডের যেগুলো আছে, যেমন আমরা সিজার কোড ইউজ করে তোমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে একটা টেকনিক দেখাইছিলাম ডেটা এনক্রিপশন কিভাবে করে। তো এই মেথড গুলো যদি খুবই অথেন্টিক মেথড গুলো ইউজ না করা হয়, আমরা যেটা দেখেছিলাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা এক নরমাল একটা মেথড, আসলে বাস্তব প্রেক্ষাপটে এখন ওগুলো ব্যবহার করা হয় না বললেই চলে। তো অনেক বেশি হাই স্ট্যান্ডার্ডের অ্যালগরিদম গুলো যদি তুমি ডেটা এনক্রিপশনের জন্য ব্যবহার না করো, তাহলে এই ওয়াইফাই নেটওয়ার্কের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি থেকে যায়। যার কারণেই দেখবা অনেক মানুষ সহজে এই ওয়াইফাই নিরাপত্তাটা ভেঙে একজন মানুষের বাসার ওয়াইফাই পাসওয়ার্ডটা হ্যাক করে নিজেরা বসে থেকে ফ্রি ইউজ করতেছে টাকা না দিয়ে। তো যাই হোক, কেউ জানা থাকলেও এটা করো না, কারণ এইটাও কিন্তু এক ধরনের পাপ। কেউ না দেখলে আল্লাহ দেখতেছে, মনে করতেছে কি আর করলাম, নেট ইউজ করলাম, ও 500 টাকাই তো বিল দিচ্ছে, আমি ব্যবহার করলে কি অতিরিক্ত টাকা দিচ্ছে? দিক বা না দিক, তুমি তো চুরি করে ব্যাপারটা ইউজ করতেছো। দূরত্ব বেশি হলে নেটওয়ার্কের গতি ও সিগন্যালের গুণগত মান উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। তার মানে ওয়াইফাই রাউটার থেকে যত তুমি দূরে সরে যাবা, তত তোমার দেখা যাবে যে স্পিডটা কমে যাবে, কারণ এটা তো নির্দিষ্ট একটা রেঞ্জ পর্যন্ত সিগন্যাল গুলোকে স্প্রেড করে। আরেকটা কথা এখানে কি বলা আছে যে অজ্ঞাত বা অনুমোদিত, মানে অ্যাপ্রুভাল নাই এরকম ব্যক্তি কর্তৃক অ্যাক্সেস পয়েন্ট ব্যবহারের ঝুঁকি থাকে। যেমন মনে করো আমি চিনি না, একজন আমার গেস্টের সাথে বেড়াতে আসছে, এসে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা নিল। তো এখন দেখা গেল সে যদি কোনো ক্রাইম করে, অনেক সময় আমার রাউটারের এখানে যে একটা আইপি অ্যাড্রেস আছে, যদি ট্র্যাক করে যে সে যখন ইন্টারনেট ব্যবহার করেছিল, ধরো সেই মানুষটা হলো জঙ্গি টাইপের কিছু একটা, তো এখন দেখা গেল কোন নেটওয়ার্কটা সে ব্যবহার করেছিল। আস্তে আস্তে খুঁজতে খুঁজতে তো আমার বাসায় এসে আমাকে ধরবে, যে আপনি তো ওই মানুষকে চিনার কথা, কারণ আপনার রাউটারের এই যে আইপি অ্যাড্রেস সে ব্যবহার করে নেটওয়ার্কটা ব্যবহার করছে, তখন তো তুমি ঝামেলায় পড়ে যাবা। এই জন্য এটা আসলে ঝুঁকিটা থেকে যায় ওয়াইফাই এর ক্ষেত্রে। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝেছো ওয়াইফাই? ওয়াইম্যাক্স করতে বেশি সময় লাগবে না। ব্লুটুথ আর ওয়াইফাই ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার তাহলে আমরা চলে গেলাম ওয়াইম্যাক্স এ। এটা মোটামুটি মোবাইল কমিউনিকেশনের মতোই কিছুটা। প্রথমত আমরা ফুল ফর্মটা বলি, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এমসিকিউ এর জন্য করতে হবে। এইটাও একটা ওয়্যারলেস প্রযুক্তি, যার মাধ্যমে আমরা ডেটা কমিউনিকেশন করব। তবে এইটা কোন ধরনের নেটওয়ার্কের মতো কাজ করে? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর একটা ডিফারেন্স পেয়ে গেলাম। ওইটা কাজ করে হলো ল্যান্ড নেটওয়ার্কের মতো, আর এইটা কাজ করে হলো ম্যান নেটওয়ার্কের মতো। তাহলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলতে যেমন আমরা বলেছিলাম একটা সিটি চিন্তা করতে পারি, যেমন পুরো মিরপুর 1, অথবা যদি ছোট শহর হয় ধরো পুরো রাজশাহী সদর, এরকম আমরা মেট্রোপলিটন এরিয়া একটা নেটওয়ার্ক চিন্তা করতে পারি। তো এরকম এরিয়াকে কাভারেজ দেওয়া যায় ওয়াইম্যাক্স দিয়ে, যেটা আসলে ওয়াইফাই সম্ভব ছিল না। এই ওয়াইম্যাক্সটা বেসিক্যালি আসছে কিসের জন্য জানো? যে কিছু কিছু এলাকা আছে যেগুলো, যেমন পাহাড়ি এলাকা, খুবই দুর্গম এলাকা, যেমন রাঙামাটি, ওগুলোতে মোবাইলের নেটওয়ার্কও ঠিক মতো পায় না।
অথবা নেটওয়ার্ক গুলো বেস স্টেশন গুলো স্থাপন করা হয় না। কেন করা হয় না? কারণ ওইদিকে ইউজার সংখ্যা খুবই কম। তাহলে একটা মোবাইল কোম্পানি যদি ওখানে একটা নেটওয়ার্ক তৈরি করে, একটা বেস স্টেশন বসায়, তাহলে এটার জন্য তো অনেক কস্ট হবে। কিন্তু আমার ওখানে ইউজার সংখ্যাটা খুবই লিমিটেড। পাহাড়ের মধ্যে দেখা গেল ১ টা বা ২ টা বাড়ি আছে। তাও খুব গরিব মানুষ। সারাদিন জঙ্গলে কাঠ কাটে। তো ওই ধরনের মানুষের জন্য একটা বেস স্টেশন তৈরি করার দরকারটা কি? এইজন্য তারা কি করে যে, যেই এরিয়া গুলোতে পর্যটক বেশি যায়, সেখানে হয়তো মোবাইলের একটা বেস স্টেশন বসানো আছে। এবং প্রতিদিন তো আর ওখানে ভ্রমণে অসংখ্য মানুষ যায়, ব্যাপারটা তো এরকমও ঘটে না। যার কারণে দেখবা যে বিভিন্ন পর্যটক এরিয়া গুলো রাঙামাটি বা সিলেটের বিভিন্ন জায়গাগুলোতে অনেক সময় নেটওয়ার্কটা ভালো পাওয়া যায় না। তো সেই এলাকাগুলোতে, যে এলাকাগুলোতে ইন্টারনেটের সেবাটা পাওয়া যায় না ঠিকমতো, অনেক সময় দেখা গেল মোবাইলের নেটওয়ার্কটাও ঠিকমতো কাজ করতেছে না। এই এলাকাগুলোতে এই ওয়াইম্যাক্স এর সেবাগুলো দেওয়া হয়। যেমন বাংলাদেশে কিছুদিন আগে খুবই বেশি পপুলার ছিল। সেটা হচ্ছে তোমার কিউবি। নাম শুনেছো? বাংলা লায়ন, কিউবি। এরা কিন্তু বেসিক্যালি ওয়াইম্যাক্স সেবাটা দিয়ে থাকে। মানে যেগুলোতে হয়তো ব্রডব্যান্ডের লাইন এখনো পৌঁছায় নাই। তো তারাও তো ইন্টারনেট ব্যবহার করার দরকার পড়ে। এখন অবশ্যই গ্রামে-গঞ্জেও ওয়াইফাই লাইন চলে গেছে। কিন্তু একটা সময় দেখা গেল যে বা এখনো অনেক এরিয়াতেই ব্রডব্যান্ডের লাইনগুলো নাই। তো তারা যদি ইন্টারনেট ব্যবহার করতে চায় হাই স্পিডে তখন কি করবে? তখন আসলে এই ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে তাদেরকে সেবাগুলো দেওয়া হয়। এজন্য পরীক্ষায় অনেক সময় এমসিকিউ তে আসে পাহাড়ি এলাকা বা দুর্গম এলাকায় যেগুলোতে মোবাইলের নেটওয়ার্ক বা ইন্টারনেটের ব্রডব্যান্ডের লাইনগুলো এখনো পৌঁছায় নাই। তাদেরকে হাই স্পিডের একটা নেটওয়ার্ক যদি আমরা দিতে চাই তাহলে কোন সেবাটা দেওয়া হয় বা কোন প্রযুক্তিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়াইম্যাক্স। তো এখানে এই কথাটাই বলা আছে, তারবিহীন ব্যবস্থা বিস্তৃত এলাকা জুড়ে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা দেওয়া হয়। এখন আমরা এইটার যদি অংশগুলো দেখি, হ্যাঁ? ওয়াইম্যাক্সটা মোবাইল ফোনের বেস স্টেশনের মতো এখানে কিছু ঘটনা থাকবে। বুঝতে খুব সুবিধা হবে তোমাদের এখন দেখো। ওয়াইম্যাক্স এর একটা বেস স্টেশন থাকবে যা ইনডোর এবং আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। মানে মোবাইল ফোনের যেরকম বেস স্টেশন থাকে যেখানে তোমার সিগন্যাল গুলো রিসিভ এবং ট্রান্সমিট করার ব্যবস্থা থাকে, এরকম একটা ব্যাপারের জন্য এখানে বেস স্টেশন গুলো বসানো হয়। আর আরেকটা অ্যান্টিনা তো লাগবেই। সেই অ্যান্টিনাটা হলো ওয়াইম্যাক্স রিসিভার যা যেকোনো কম্পিউটার বা ল্যাপটপের সাথেই সংযুক্ত থাকে। অথবা তুমি ধরো যে কিউবি যদি সেবা নেও, তাহলে কিউবির মডেমটা ধরো তোমার কম্পিউটারের সাথে লাগানো আছে। তাহলে ওইখানে ডিফল্ট ভাবে তোমার একটা অ্যান্টিনা থাকে যেটা আসলে ওই বেস স্টেশন থেকে সিগন্যাল গুলো ট্রান্সমিট বা রিসিভ করতে পারে। আমরা তো এটা জানি যে একটা সিগন্যাল ছেড়ে দেওয়া বা রিসিভ করার জন্য অ্যান্টিনা ইজ মাস্ট। তো এই ২ টা ঘটনা দিয়ে এই ওয়াইম্যাক্স এর মাধ্যমে যে এলাকাগুলোতে তোমার ব্রডব্যান্ডের সেবা পৌঁছায় নাই, বিভিন্ন কোম্পানিগুলো বাংলা লায়ন, কিউবি এরা ইন্টারনেটের সেবাগুলো দিয়ে থাকে এবং খুব হাই স্পিডের। যেমন এখানে বলছে এই বেস স্টেশন গুলো সাধারণত ১০ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস সুবিধাটা দিয়ে থাকে। আমরা যদি এখানে বৈশিষ্ট্যগুলোর কথা বলি তাহলে এখানে স্ট্যান্ডার্ডটা হলো 802.16। এইটা ওই আগের মতোই। এই স্ট্যান্ডার্ডটা দেখলে এটা এমসিকিউ তেও খুব কাজে লাগবে। আরেকটা ব্যাপার হলো এই স্ট্যান্ডার্ডের প্রযুক্তির নাম বলতে বললে সেটা বলবা হচ্ছে ওয়াইম্যাক্স। আর যদি বলা হয় এই স্ট্যান্ডার্ডের মাধ্যমে কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করা যায় তাহলে কোন ধরনের নেটওয়ার্ক হবে? কি বললাম? ওয়াইম্যাক্স কোন নেটওয়ার্কের মতো? প্যান, ল্যান, ম্যান না ওয়ান? কোনটা? একটু আগেই তো বললাম ওয়াইফাই হলো ল্যান আর ওয়াইম্যাক্স 802.16 এই স্ট্যান্ডার্ডের মাধ্যমে কোন ধরনের নেটওয়ার্ক হয়? ডাব্লু-ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ডেটা ট্রান্সমিশন রেট অনেক বেশি। আমি তো বললাম যে ব্রডব্যান্ডের স্পিডটা এখানে অনেক বেশি হবে ওয়াইফাই থেকে। এই প্রযুক্তিতে মাইক্রোওয়েভ ব্যবহার হয়। এখন এইটা কিন্তু এখন অনেকে প্রশ্ন করে যে, স্যার এটা কি রেডিও ওয়েভ ব্যবহার করে করা যাবে না? হ্যাঁ, রেডিও ওয়েভ ব্যবহার করে করা যাবে। রেডিও ওয়েভ ব্যবহার করলে সুবিধাটা বেশি পাবা। কারণ হচ্ছে এটা যে এটা বাধা ভেদ করতে পারে। তাহলে আমরা মাইক্রোওয়েভ কখন ব্যবহার করব? মাইক্রোওয়েভটা ব্যবহার করলে হবে কি যে তোমার অনেক লং ডিসট্যান্স এ কমিউনিকেশন করার জন্য মানে তুমি যদি একটা ইন্ট্রা কান্ট্রি চিন্তা করো মানে একটা দেশের ভিতরে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি ওয়াইম্যাক্স এর সেবাটা পৌঁছাতে চাও, তো সেই ক্ষেত্রে তোমার মাইক্রোওয়েভ ব্যবহার করে অনেক লং ডিসট্যান্স পর্যন্ত তুমি সেবাটা দিতে পারবা। আর মাইক্রোওয়েভের ক্ষেত্রে অসুবিধা হলো যে মাইক্রোওয়েভের তো আবার ২ টা ভাগ আছে। একটা হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ আর আরেকটা হলো তোমার টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ। তো ডেফিনিটলি স্যাটেলাইট একটা দেশের ভিতর তো ব্যবহার করবে না কমিউনিকেশন করার জন্য। তখন টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হয় ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে মাইক্রোওয়েভ ব্যবহার করলে সেটা হচ্ছে যে লাইন অফ সাইট যেন কমিউনিকেশন হয়। কারণ টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ আমরা জানি যে
ট্রান্সমিটার এবং রিসিভার মানে ওই যে দুইটা যে ছাতার মতো অ্যান্টেনা এগুলো দেখাইছিলাম, এটার মাঝখানে কোনো বাধা থাকা যায় না, কারণ আমরা জানি যে মাইক্রোওয়েভ বাধাগুলো ভেদ করতে পারে না। এই জন্য যে এলাকাগুলোতে দেখা যাবে যে আমার লাইন অফ সাইট টাওয়ার গুলো বসাতে সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করলে যদি গাছপালা থাকে বা বিল্ডিং থাকে তাহলে ভেদ করতে পারবে, সমস্যা নাই। আমরা চাইলে রেডিও ওয়েভও ব্যবহার করতে পারি, বাট মাইক্রোওয়েভটা ব্যবহার করলে আমরা অনেক লং ডিস্টেন্স পর্যন্ত সেবাটা দিতে পারবো। এই জন্য আবার এটা নিয়ে পরে কেউ বই পুস্তক পড়ে কনফিউশন হয় না, স্যার আমি দেখেছি বা একটা টিউটোরিয়ালে বলেছে রেডিও ওয়েভ ব্যবহার করা যায়। আমি তো দুইটার ঘটনাই বললাম। রেডিও ওয়েভ ব্যবহার করলে তুমি অনেকগুলো বেস স্টেশন ব্যবহার করে করে তোমার কমিউনিকেশন গুলো করতে হবে, বাট মাইক্রোওয়েভের মাধ্যমে আমরা অনেক দূর পর্যন্ত কমিউনিকেশন করতে পারি। শুধু মাথায় রাখতে হয় এই বিষয়টা যেন কমিউনিকেশনটা লাইন অফ সাইট হয়। ওয়াইম্যাক্স প্রযুক্তির ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ফুল ডুপ্লেক্স। যেমন আমরা বললাম না যে এখানে বেস স্টেশনে যেহেতু ব্যাপারটা আছে যে এটা সিগন্যাল এট এ টাইমে মানে বিটিএস মানে আমরা কি বলেছিলাম যে এখানে তোমার বেস ট্রান্সিভার স্টেশন, আর ট্রান্সিভার মানে যেখানে তোমার ট্রান্সমিটার আছে রিসিভার আছে, মানে এট এ টাইমে সিগন্যাল ছেড়ে দিচ্ছে রিসিভ করতেছে। যেমন আমরা বেস স্টেশন গুলো ব্যবহার করে মোবাইল কমিউনিকেশন গুলো করে থাকি। আমাদের মোবাইল কমিউনিকেশনটা কি হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স? কি ফুল পড়েছিলাম? ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স। তো এই ওয়াইম্যাক্স এর সেবাটাও ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে, এট এ টাইমে ডেটা ট্রান্সমিট এবং রিসিভ করতে পারে। এই যে দেখো এইবার তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে ডেটা ট্রান্সমিশন রেট বা ব্যান্ডউইথ বেশি না কম বলো তো ওয়াইফাই থেকে? বেশি না কম? ডেটা ট্রান্সমিশন রেট বা ব্যান্ডউইথ এখানে বেশি না কম ওয়াইফাই থেকে? বেশি। বেশি। তাহলে যদি বেশি হয় তাহলে আমরা যদি ভাগও হয়ে যায় তারপরেও তো আমাদের স্পিডের তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু ওয়াইফাই যেহেতু ডেটা ট্রান্সমিশন রেট কম, ওইখানে যদি আমরা ফুল ডুপ্লেক্স এর টেকনোলজিটা যদি তৈরি করতাম, তাহলে যে ব্যাপারটা ঘটতো কি যে ওইখানে আমার ব্যান্ডউইথটা ভাগ হয়ে গেলে আমার ডেটা ট্রান্সমিশন স্পিডটা কমে যেত। তো যেহেতু এখানে আমার ডেটা ট্রান্সমিশন রেট অনেক বেশি এবং আমরা বেস স্টেশন ব্যবহার করে কমিউনিকেশন করতেছি, যার কারণে এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। তাহলে পরীক্ষা এমসিকিউ তে যদি আসে ওয়াইফাই কোন মোডে কাজ করে, হাফ ডুপ্লেক্স, ওয়াইম্যাক্স কোনটাতে কাজ করে, ফুল ডুপ্লেক্স। তাহলে এগুলোর পার্থক্য আসলে ইজিলি আশা করা যায় তোমরা লিখতে পারবা। তো সুবিধাটা কি কি, যেমন 10 কিলোমিটার থেকে শুরু করে 60 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। একটা বেস স্টেশনের মাধ্যমে অনেকগুলো ব্যবহারকারীকে ইন্টারনেট সেবা দেওয়া যায়। তবে এটা এট এ টাইমে একটা প্রবলেম অ্যারাইজ করে, সেটা আমি পরে বলছি। ফ্রিকোয়েন্সি ব্র্যান্ড লাইসেন্স বা লাইসেন্স বিহীন উভয়ই হতে পারে, তবে ম্যাক্সিমাম গুলোই লাইসেন্স ব্যবহার করেই করা হয়। কারণ লাইসেন্স ব্যবহার করলে হয় কি যে একই ফ্রিকোয়েন্সি তো কোম্পানি আরেকজনের কাছে বিক্রি করবে না, এতে কি হবে না যে ইন্টারফারেন্স হওয়ার সম্ভাবনা থাকবে না, যার কারণে একটা মানে একটা রেঞ্জ থাকবে, কারণ একটা মেইনটেন্স ব্যবস্থা তো থাকতে হবে। কারণ সেম রেঞ্জের ফ্রিকোয়েন্সি যদি আরেকজন কাছাকাছি নেয় বা কোনো চিন্তা ভাবনা না করে বিক্রি করে ফেললো, তখন দেখা গেল আরেকজন একটা নেটওয়ার্ক তৈরি করে মানে সিগন্যাল গুলো ইন্টারফারেন্স হওয়ার একটা পসিবিলিটি থাকে। যেটা আমি বলছিলাম প্রত্যন্ত অঞ্চল মানে হচ্ছে যেমন পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, এগুলো যেখানে মোবাইলের সংযোগও পৌঁছায়নি সেখানেও আমরা ওয়াইম্যাক্স এর সেবাটা প্রোভাইড করতে পারি। কোয়ালিটি অফ সার্ভিসের নিশ্চয়তা দেয়, মানে এখানে ডেটা ট্রান্সফার রেট তো অনেক বেশি, যার কারণে এখানে কোয়ালিটিটা ভালো পাওয়া যায় ওয়াইফাই থেকে। তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তির সেবাগুলো প্রদান করা যায়। অ্যান্টেনা সহ ওয়াইম্যাক্স রিসিভার যা যেকোনো কম্পিউটার বা ল্যাপটপে সংযুক্ত থাকে, ফলে পোর্টেবিলিটি সুবিধা পাওয়া যায়। মানে আমরা ধরো যে একটা কিউবিট, তুমি একটা মডেম তোমার সাথে পোর্টে কানেক্ট করে দিলা, আর এখানে তো একটা অ্যান্টেনা ডিফল্ট ভাবে থাকবে যে অ্যান্টেনার মাধ্যমে তুমি বেস স্টেশনের সাথে কমিউনিকেশন গুলো করতে পারবা। অসুবিধার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে দূরত্ব বেশি হলে একাধিক বেস স্টেশনের প্রয়োজন হয়। তাহলে বেস স্টেশন বানাতে তো অনেক টাকার ব্যাপার, আবার এগুলো মেইনটেইন করার একটা ব্যাপার আছে। তো সব মিলে কস্টিংটা বেড়ে যাবে। আর এখানে বলছে নেটওয়ার্কের অন্যান্য ওয়্যারলেস ডিভাইস সিগন্যালের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আসলে যেই টেকনোলজির কথাই বলো না কেন সেখানে যে ইন্টারফারেন্স হবে না এটা 100% গ্যারান্টি দিয়ে বলা যাবে না। সেখানে কিছু ঝামেলা হইতেই পারে সিগন্যালের। সংস্থাপন এবং রক্ষণাবেক্ষণ খরচ বেশি যেহেতু বেস স্টেশন লাগে। আর অনেক ব্যবহারকারী একই টাওয়ার অ্যাক্সেস ব্যবহার করায় সার্ভিসের সঠিক গুণগত মান বজায় রাখা অনেক ক্ষেত্রে কঠিন। এটা মানে ইউজার সংখ্যা যদি বেশি হয়ে যায়, যেমন চিন্তা করো যে একটা বেস স্টেশনে তো একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, তার ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপর বেস করে তোমার কতগুলো ইউজারকে সে সাপোর্ট দিতে পারবে এট এ টাইমে। এখন তার থেকে যদি বেশি হয়ে যায়, যেমন খেয়াল করো যে মানুষ যখন ঈদের সময় ঢাকা থেকে গ্রামের বাড়িতে যায়,
তখন ভালোভাবে মোবাইলে কথা বলতে পারে না। কারণ ওই এলাকার মানুষের উপর বেস করে ওখানে বেস স্টেশনটা তৈরি। আমরা যে গ্রাম থেকে বাড়ি যেয়ে তো আর আজীবন থাকবো না। তো যার কারণে আসলে ওখানে বেস স্টেশন ভাবে এমনভাবে ডিজাইন করা হয় না যে আসলে ঈদের মধ্যে গেলে এখানে তো ঝামেলা হতে পারে। তাহলে একটু বেশি ফ্রিকোয়েন্সি দিয়ে রাখি। কারণ ওই ২ টা বা ১ টা দিনের জন্য কখনোই একটা কোম্পানি তার মানে অনেক টাকা কস্ট করে এটা করবে না। তবে বর্তমান টেকনোলজিতে আমি পড়াশোনা করতে লেগে যেটা পেয়েছি, চেষ্টা করা হচ্ছে যে তুমি যে বেস স্টেশনের আন্ডারে আছো, ধরো এখানে ইউজার সংখ্যা অনেক বেড়ে গেছে। যেটা আসলে বেস স্টেশন সেবা দিতে পারতেছে না। তখন তার নিকটস্থ বেস স্টেশনে যদি ফ্রিকোয়েন্সি কিছু থেকে থাকে, মানে যেখানে আরো অনেক মানুষকে সার্ভিস দিতে পারবে, বাট ওখানে হয়তো ক্লায়েন্ট সংখ্যা ওই মুহূর্তে কম, যেন শেয়ার করতে পারে পাশাপাশি বেস স্টেশন। এই ব্যাপারগুলো চিন্তা করে নেটওয়ার্ক গুলো তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এতে কি হবে যে একই পরিমাণ ক্যাপাসিটি দিয়ে রাখলো। কিন্তু যদি হঠাৎ করে ক্লায়েন্ট সংখ্যা কোনো একটা বেস স্টেশনের আন্ডারে বেড়ে যায়, যেমন অনেক সময় কি হয়? যে কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে অনেক মানুষ যে মোবাইলে কথা বলে জানাচ্ছে, "জানিস আজকে এই জায়গায় এই ঘটনাটা ঘটছে।" তার মানে ওখানে ক্লায়েন্ট সংখ্যা কিন্তু বেড়ে গেল। তাহলে সবাই যদি ওই সময় মোবাইলে খবরটা জানাতে যায়, কিন্তু বেস স্টেশন তো ওইরকম ক্যাপাসিটিতে তৈরি করা হয়নি। তো এরকম চেষ্টা করা হচ্ছে তখন যেন ওই বেস স্টেশনের পাশে যে বেস স্টেশন আছে, সেখান থেকে যেন সার্ভিসটা নিতে পারে, যদি ওখানে ফাঁকা থাকে। যদিও ব্যাপারটা অনেক কঠিন। আর এখানে বলছে যে ফাইবার অপটিক কেবল বা স্যাটেলাইট এগুলোর মতো তো ডেফিনিটলি স্পিড পাবে না। অবশ্যই ধীর গতির হবে। কারণ তারযুক্ত মিডিয়ামটা তো আর ফাইবার অপটিকের তো বলার অপেক্ষাই রাখে না। লাইট সিগন্যালের মাধ্যমে পাস করে। এখানে ডেটা ট্রান্সফার রেট অনেক বেশি পাওয়া যায়। তো ওইভাবে চিন্তা করলে ওয়াইম্যাক্স এর ডেটা ট্রান্সফার রেট অবশ্যই ধীর গতির হবে। যার কারণেই তো আমরা এক দেশ থেকে আরেক দেশে কমিউনিকেশন করার জন্য ভালো স্পিড পাওয়ার জন্য সাবমেরিন কেবল বা ফাইবার অপটিক কেবল সমুদ্রের তলদেশ দিয়ে স্থাপন করে ডেটা কমিউনিকেশন গুলো করে থাকি। খারাপ আবহাওয়া হলে যেমন বৃষ্টির কারণে সিগন্যালে বিঘ্ন ঘটতে পারে। এটা একটা অসুবিধা। আর এখানে আ তোমার ওয়াইফাই যে পরিমাণ ইলেকট্রিক পাওয়ার লাগে তার থেকে অনেক বেশি লাগে। বুঝতেই পারতেছো যে তুমি একটা রাউটারের সাথে একটা আ কানেকশন দিয়ে রাখছো। এখানে আর কি ইলেকট্রিক পাওয়ার যাচ্ছে। কিন্তু যখন তোমার একটা বেস স্টেশন কন্ট্রোল করবা তখন তো সেখানে অনেক বেশি পাওয়ারের দরকার। এই হচ্ছে ব্যাপার। তাহলে সবাই কি বুঝতে পেরেছো? ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ আমি ব্যাপারগুলো বিভিন্ন পিকচার দিয়ে আরো সুন্দর করে ডিজাইন করতে পারতাম। অতটা সময় পাইনি নাম্বার ১। আর নাম্বার ২ হচ্ছে তোমাদের এর থেকে বেশি নলেজ লাগবে বলেও আমার মনে হয় না।